জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। তাও যদি ইন্দ্রজিৎ লাহিড়ী আমার নিজের ভাই হতো, আর ও তো আমার সৎ ভাই, আর ও চিরকাল শুধুমাত্র সৎ ভাইয়ের মতন আচরণ করে গেছে আমার সাথে। ও আমাকে সহ্য করতে পারে না। ইন্দ্রজিৎ লাহিড়ী আমাকে সহ্য করতে পারে না। ও নিজেকে ভাবে আমার থেকে অনেক বড়, অনেক উপরে। কোন রকম কোন উন্নতি ও চায় না। ও চায় না আমি জীবনে কিছু করতে পারি। আর তার জন্যই তো ও সবকিছু, এই বাড়ি, সম্পত্তি, বিজনেস সবকিছু নিজের নামে করে রেখেছে। স্বার্থপর একটা। আর এই লোকটা আমার সো কল্ড ড্যাড। চিরকাল শুধুমাত্র ওই বড় ছেলের কথায় উঠেছে আর বসেছে। ঘেন্না করি আমি তোমাকে, ঘেন্না করি এই লোকটাকে আমি। চুপ কর রণ, চুপ কর। না মা, কাঁদবে না, একদম চোখের জল ফেলবে না। একটা নষ্ট হয়ে যাওয়া মানুষের কথায় চোখের জল ফেলবে না। অবশ্য ভুল বললাম, ওর মধ্যে মনুষ্যচিত কিছুই আর অবশিষ্ট নেই। আর এক পাও এগোবেন না, এক পাও কেউ এগোবে না। রণ দেখো, এরকম পাগলামো করো না। চাপ। বন্দুকটা নামা বাবা, এরকম পাগলামো করিস না প্লিজ। মম প্লিজ, প্লিজ মম, এসব ন্যাকামো না একদম করতে আসবে না। চোখের জলটা মোছো। হ্যাঁ, চোখের জল মোছো। তোমার যদি এতই চিন্তা হতো তোমার এই ছেলের জন্য, ও সুমতি হবে, হয়তো একটু বুঝবে। আর একটা কথা আমি পরিষ্কার ভাবে সবাইকে বলে দিচ্ছি, এর পরও যদি কেউ রণকে সমর্থন করে বা প্রশ্রয় দেয়, তাহলে এই বাড়িতে তার কোনো স্থান হবে না। কথাটা যেন প্রত্যেকের মাথায় থাকে। আমার ছেলেটাকে আজ যে কষ্ট পেতে হলো, সেই কষ্ট এই মিতুলকেও পেতে হবে। নিজের লোকেদের ছেড়ে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কষ্ট তোমাকেও সহ্য করতে হবে মিতুল। এটা একজন মায়ের অভিশাপ। এই অভিশাপ বৃথা যাবে না, কিছুতেই বৃথা যাবে না। বলে বাবা, মানুষটা যে বড় কষ্ট পাচ্ছে, কিন্তু এই শয়তানটার জন্য আমি ইন্দ্রবাবুকে আর এক ফোঁটা জলও ফেলতে দেব না। ইন্দ্রবাবু, টাকা নেওয়ার দিকে আপনার কি কষ্ট হচ্ছে আমাকে বলুন। আপনি নিজেই ভাবে কষ্ট পাবেন না, তাও আমাকে বলে একটু শান্ত হন না, একটু হালকা হন।
মিতুল, আপনি আমাকে ক্ষমা করবেন না, আপনি আমাকে কোনোদিনও ক্ষমা করবেন না। সবকিছুর জন্য দায়ী আমি। আপনি কতবার বলেছেন, বারবার বলেছেন, আমি আমার গোটা পরিবার কখনো বিশ্বাস করিনি। আর রণর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার জন্য আপনি নিজের প্রাণের ঝুঁকি নিয়েছেন। তাই বলছি, আপনি কখনো ক্ষমা করবেন না আমাকে, কখনো কখনো ক্ষমা করবেন না। কারণ না ইন্দ্রবাবু, আপনি দায়ী নন। আরে কি করছো তুমি? এসব কি করছো? কি করছিস কি দাদা তুই? হ্যাঁ বাবা, এই রণ জিনিসপত্র, হ্যাঁ, রণর জিনিস সব দূর করে দেবো, সব দূর করে দেবো। ও ছায় বাড়িতে পড়তে দেবো না। ওর নাম কেউ করবে না আমার সামনে। আমি জানবো আমার এক ছেলে মরে গেছে। এসব কি বলছো তুমি? বাবা হয়ে তুমি এসব কি কথা বলছো? বাবা, বাবা আপনি একটু শান্ত হন বাবা। মামনির মনের অবস্থাটা একটু বোঝার চেষ্টা করুন। মায়ের মন তো। চুপ করো মিতুল, একদম ভালো সাজার চেষ্টা করবে না। এ বাড়ির লোকেরা তোমার কথায়, তোমার সব নাটকে গলে যেতে পারে, কিন্তু আমার মন গলবে না। আমার সঙ্গে এসব চালাকি করে তুমি কিছুতেই পার পাবে না। স্বীকার করো, স্বীকার করো যে রণ চলে যাওয়ায় তুমি খুব ভালো আছো, খুব খুশি আছো। হ্যাঁ, ভালো আছে ও, আর ভালো থাকবে। কারণ আজকের পর থেকে ওকে এটা ভাবতে হবে না ওকে কেউ পাচার করবে, ওর মেয়েকে কেউ কিডন্যাপ করবে, ওর স্বামীকে কেউ গুলি মারবে। তাই ও ভালো আছে মাম্মি। শুনলে তো বৌদি, যে ছেলেটা তার ভাইকে অন্ধের মতো বিশ্বাস করত, ভালোবাসতো, আজ সেই ছেলেটাও রণর বিরুদ্ধে কথা বলছে। কতটা দুঃখ পেলে, কতটা কষ্ট পেলে একটা মানুষ এরকম ভাবে কথা বলতে পারে, বুঝতে পারছো তো এখন? আমার এই বিষয়ে কথা বলা উচিত নয়, তবে আমি বলতে বাধ্য হচ্ছি। আমি প্রথমবার ইন্দ্রকে রণর উপর চিৎকার করতে দেখলাম। কি জানো আন্টি, একটা সম্পর্কের ভিত হয় বিশ্বাস, আর সেই বিশ্বাস যদি একবার ভেঙে যায় না, তখন সম্পর্কটাও মরে যায়। কাকে কি বলছিস অর্ক? কাকে বলছিস? ওর জন্যই তো ছেলেটা জেলে রয়েছে আজ। হ্যাঁ, তোর এসব কথা কিছু বুঝবে ভাবছিস? কিচ্ছু বুঝবে না, কিচ্ছু না রে। নইলে এত কিছুর পর মিতুলের সঙ্গে এইভাবে কথা বলে? বাবা, বাবা থাক না এখন। আমি তোমায় চুপ করে থাকতে বললাম তো। মায়ের মনের যন্ত্রণা তুমি কি করে বুঝবে? 3 ছেলের মধ্যে চিরকাল তুমি এক চোখামি করে গেছো। রণর সঙ্গে কোনোদিন তুমি ভালোভাবে কথা বলেছো? ভালো করে কথা বলার মতো কাজ তো কিছু করেনি বৌদি। না হলে আমরা কি কেউ শত্রু যে ওর খারাপ চাইবো? ইন্দ্রবাবু খান। ওনাকে আমার এত চেনা লাগছে কেন? কি ইন্দ্রবাবু এরকম কেন করছেন? আমি তো কিছু বুঝতেই পারছি না। আমার শরীর খারাপ করছে না তো? ইন্দ্রবাবু
কি হয়েছে আপনার? না না না, এ হতে পারে না, কিছুতেই হতে পারে না। ফোন করলি, আমার মনে হয় বৌদি শুভকে খবরটা দিয়েছে, তাড়াতাড়ি আসার জন্য বলেছে। দেখলি না কেমন টানতে টানতে ঘরের মধ্যে নিয়ে চলে গেল। ইস, ছেলেটাকে কি বোঝাবে এখন কে জানে। মা তুমি এত চিন্তা করো না, আমি কথা বলছি শুভর সাথে। শুভ, 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 তোকে কলি ডাকতে এসেছে, তুই কি কিছু বলতে চাস? এই রে, আন্টি কি তবে শুভর সত্যি সত্যি ব্রেন ওয়াশ করে দিল? ওর মুখটা এরকম গম্ভীর লাগছে কেন? শুভকে দেখে আমারও কেমন যেন লাগছে। কলি, মিতুলার দাদাভাই কখন ফিরবে রে? ফিরে যাবে, কিন্তু তুই হঠাৎ এটা জিজ্ঞেস করছিস কেন? আমার কিছু কথা ছিল ওদের সাথে। এতদিনে ছেলেটাকে আমি বোঝাতে পারলাম যে বাড়ির কেউ ওদের দুই ভাইয়ের কথা ভাবেনি, সবাই সবাই ওদের শত্রু। শোন শুভ, তুই মিতুলের ভুল বুঝছিস। মিতুল যখন মেজদা ভাইকে আনমাস্ক করছিল তখন আমি ছিলাম মিতুলের সাথে। কলি, তোরা যা যা করেছিস বেশ করেছিস। আমি আমার দাদাকে খুব ভালো করেছি। আমি অনেক আগেই জানতাম যে আমার দাদাই দাদা ভাইকে মারার চেষ্টা করেছে। তাই আজকে যা যা হয়েছে, যা যা ঘটেছে, তাই সেটার জন্য আমার মনে হয় আমি নিজে দায়ী। আমি যদি এই কথাগুলো অনেক আগে বলতে পারতাম তাহলে মেজদা এতটা বার বাড়তে পারতো না। তাই মিতুল এতদিন পর যে সত্যিগুলো বের করেছে এবং মেজদাকে যে শাস্তিটা দিয়েছে সেটা একদম ঠিক করেছে। এইটুকু শাস্তি ওর প্রাপ্য ছিল। এবার আমিও দেখব মিতুলা দাদা ভাইয়ের এই ভালো জিনিসগুলো দেখে কার কার গা জ্বলে। চলো ভীষ্মণী। চল। শুভ, শুভ যাস না, দাঁড়া। শুভ, এই ছেলেটা কোনোদিন আমার নিজের হলো না। আরে বাবা, এভাবে চোখ চেপে কোথায় নিয়ে যাচ্ছ? আমি কিছুই বুঝতে পারছি না। কিন্তু এবার কলি দিদি, তোমরা নিশ্চয়ই কিছু প্ল্যান করছো, তাই না? বাড়িতে ঢোকা মাত্রই আমি বুঝতে পেরেছি। পঞ্চাদা দরজার সামনে বাঁশি বাজাচ্ছে, এদিকে অন্য কারোর কোনো দেখা নেই। তোমাদের মাথায় কি চলছে বলো তো? মিতুল, এখন না এত কথা বলার সময় নেই। দেখো তো, এই শাড়িটা ভালো লাগবে।
এক মিনিট বলে দিদি, শাড়ি মানে এখন আমি শাড়ি পরবো? তুমি একদম চুপ করে থাকো। এই শাড়িটা, হ্যাঁ এই শাড়িটা যাও, এটা পরে এসো। তুমি হঠাৎ শাড়ি নিয়ে পড়লে কেন বলো তো? আর তাছাড়া এই সবে মাত্র আমি বাড়ি ফিরেছি, দাঁড়াও হাত পা ধুয়ে আগে পরিষ্কার হয়নি, তারপরে সবকিছু হবে, কেমন? আমি এলাম। মিতুল 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 শোনো, তুমি ফ্রেশ হতে গেলে আর ফিরে আসবে না। ও মা, ফিরে আসবো না কেন? আরে গুগলির জন্য আমি অনেকগুলো লজেন্স এনেছি, সেগুলো দিয়ে আসি তারপর আসবো, কেমন? আচ্ছা তাহলে তুমি যাবে আর আসবে, আমি কিন্তু এখানেই ওয়েট করছি। ঠিক আছে বাবা, ঠিক আছে। দিদি মিতুল চুপ করে বসো। তুমি ওকে সাজাবে নাকি? হ্যাঁ, শাড়ি পরাচ্ছ, সাজাচ্ছ, ব্যাপারটা কি বলো? তুমি কিছুই বুঝতে পারছি না তখন মিতুল, থেকে। এত কথা বলো না, চুপচাপ বসে পড়ো। বলে দিদি আমাকে বলবে তুমি কি হচ্ছে? আমি তো সত্যি কাবাডি, এত রাতে কাবাডি কে খেলছে? বলে বাবা, এই বাড়ির মানুষগুলোর মাথাটা কি একদমই খারাপ হয়ে গেল? মিতুল চুপ করে বসো। কাবাডি কে খেলছে তুমি আগে বলো তো? কিচ্ছু বুঝতে পারছি না কিন্তু আমি তখন থেকে। কাবাডি নয়, তোমাদের ফুলসজ্জার ঘরে যাতে দাদা ভাই আগে ভাগে পৌঁছে না যায় সেই জন্য। এই রে, এবার কিভাবে ম্যানেজ দেব? কার ফুলসজ্জা? এই যে চুপ করে আছো কেন? কার ফুলসজ্জা বলো? জানো তো মিতুল, আমি এইসব ব্যাপারে তোমার মতো এত স্মার্ট নয়, তাই ম্যানেজ দিতে গিয়ে পুরো ব্যাপারটা কেচেই দিলাম। তুমি প্লিজ ঘেটে দিও না। কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। দেখো, আরে আমি অর্কদা, শুভ আর মা মিলে তোমার আর দাদাবার ফুলসজ্জার প্ল্যান করেছি। অনেক কষ্ট করে পুরো ব্যাপারটা অ্যারেঞ্জ করেছি। এখন যদি তুমি না বলে দাও তাহলে সব থেকে বড় কেসটা আমি খাবো। প্লিজ মিতুল, প্লিজ না করো না। আমাদের ফুলসজ্জা নিয়ে ভাবা হচ্ছে, আর তোমাদের? অর্কদার কথাটা একবারও ভাববে না? উফ, তোমরা ভাই বোন দুজনেই এমন কেন বলো তো? ভালোবাসার মানুষকে চিনতে এত সময় লাগে কেন? এই যে ইন্দ্রবাবু এখনো পর্যন্ত বলেই উঠতে পারলেন না যে উনি আমাকে ভালোবাসেন। কি হয় বলে দিলে আমি তো অপেক্ষা করি নাকি? না, উনি তো বলবেনই না। কিন্তু না বললেও আমি এখন বুঝতে পারি, ভালোবাসা তো অনুভব করা যায়, তাই? আর তুমি রয়েছে সেই একরকম, তোমার দাদা ভাইয়ের বোন। ভালোবাসার মানুষকে মুখ ফুটে বলতেই পারছো না যে ভালোবাসি। ভোলে বাবা, এবার তুমি কলি দিদিকেও একটু সুমতি দাও। কলি দিদিও যেন অর্ক দাদার মর্মটা বুঝতে পারে। মিতুল, আমার কথা তুমি পরে ভাববে, এখন চুপচাপ বসো, আমি তোমাকে রেডি করা। দেখেছো তো, তুমি আমার কোনো কথা শোনো না, ভালো লাগে না। দেখি দেখি, চুপটা বন্ধ করো। আরে এত চোখ পিট করলে এত গোলাপ। আপনি কি করে জানলেন গোলাপ আমার পছন্দের? আমি তো আপনার সম্পর্কে কিছুই জানি না, তবে জেনে নেব। ইন জেনারেল মেয়েদের গোলাপই পছন্দ। আর কোন মেয়ে গোলাপ পছন্দ করে শুনি? অন্তরা
আসলে অন্তরা পছন্দ করতো, তাই এখনো অন্তরা দিদির কথা ভাবছেন তাই না? আর কি সুন্দর দেখতে ছিল মানুষটাকে। মিতুল, মানুষের মনের সৌন্দর্যই আসল সৌন্দর্য। আর যে মানুষটা এখন নেই তাকে নিয়ে আমি আলোচনা করতে চাই না। তো একটা কথা বলতে চাই, স্মৃতি সবসময় সুমধুর হয় না। আচ্ছা, আমি যদি চলে যাই আমার কেমন স্মৃতি আপনার মনে থাকবে? আপনি আমার স্মৃতি নন মিতুল, আপনি আমার বর্তমান, আর আপনি আমার ভবিষ্যৎ হয়ে থাকবেন। সত্যি বলতে আপনার মতো সুন্দর কে আছে? যে বলেন, আমি জানি অন্তরা দিদি আমার থেকে অনেক অনেক সুন্দর দেখতে ছিল। আমি বললাম না, আমার কাছে সৌন্দর্য মানে হৃদয় সৌন্দর্য। আপনার মতো সুন্দর মন কজনের আছে? আমি আপনার অন্তরের সৌন্দর্য দেখেছি, তাই আপনি আমার কাছে সবার থেকে বেশি সুন্দর। ইন্দ্রবাবু, এখনো কি আপনি আমাকে আপনি করেই বলবেন? আমি তো আপনাকে তুমি বলতে গিয়েছিলাম, তখন আপনি বলতে কে বলেছিল? পা নামানো যাবে না। না, আমি নাচি না। এই দেখো, সবকিছুর একটা লিমিট আছে। ওকে তুমি এইভাবে দাঁড় করিয়ে রেখেছো কেন? রেখেছো কেন? না, আমি আপনাকে চিনি না, আপনি আমাকে চেনেন। আমাকে তুমি তুমি করছেন? আপনি করে কথা বলুন। মানুষকে সম্মান তো দিতে জানেন না, আবার কি লিমিট লিমিট ঠিক রাখতে বলছেন আমাকে? তখন আর এখন কি এক হলো? তখন তোমরা একে অপরকে চিনতামই না, এখন থেকে শুধু তুমি। ও, এখন চেনেন বুঝি? আপনি যদি তুমি করে না বলেন আমি কিন্তু কোনো কথাই বলবো না, আপনার কোনো কথার উত্তর দেব না। এখন থেকে শুধু তুমি। আর আপনার প্রথম কথারও উত্তর দিতে হবে না। আপনার প্রথম প্রশ্নের উত্তর হলো চিনি। খুব 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 চিনি। আচ্ছা বেশ, সেটা কিন্তু শুধুমাত্র আমার উপর অ্যাপ্লিকেবল হবে না, তোমাকেও তুমি করে বলতে হবে। মিতুল, তোমাকে নিয়ে নতুন করে জীবন শুরু করতে চাই। আমার অতীতটা আমি ভুলতে চাই, তোমার সাথে সামনে এগিয়ে যেতে চাই। এখন আবার কি এলো? কি দরজা খুলবো নাকি ওখান থেকে ভাগিয়ে দেবো? আপনি না কি যে বলেন, আমি বাহ, আবার আপনি? এই যে একটু আগে বললেন তুমি বলতে। আচ্ছা আচ্ছা, তুমি 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 আগে গিয়ে দরজাটা খুলে দিয়ে এসো।
অন্তরা? মিতুল, যে মহিলা পারফর্ম করছিল তিনি আমার প্রাক্তন স্ত্রী অন্তরার মতো দেখতে। বলে বাবা, ওই গায়িকায় কি তাহলে অন্তরা দিদি, ইন্দ্রবাবুর প্রাক্তন স্ত্রী? এ কি দেখছি মা, অন্তরা? এটা কি করে সম্ভব? আমি কিছুই বুঝতে পারছি না মা। অন্তরা, তুমি এসেছো? ও মাই গড, আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। অন্তরা, তুমি ফিরে এসেছো, তুমি বেঁচে আছো অন্তরা? আমি ঠিক দেখছি? হ্যাঁ, আমি বেঁচে আছি। অন্তরা, তুমি জানো না অন্তরা আমাদের কি অবস্থা হয়েছিল? আমরা পাগলের মতন তোমাকে খুঁজেছি। কোনো হসপিটাল, কোনো থানা বাকি ছিল না যেখানে আমরা তোমায় খুঁজিনি। তারপর একদিন জানলাম যে তুমি আমাদের মধ্যে নেই। আমরা সব আশা ছেড়ে দিয়েছিলাম অন্তরা, কিন্তু এখন তো দেখছি আমরা ভুল ভেবেছিলাম। অন্তরা বেঁচে আছে, আমাদের মধ্যে আছে। আমি তোমায় বলে বোঝাতে পারবো না অন্তরা, আমার বুকের ভেতরটা না খুশিতে। অফিসার, আপনাকে অশেষ ধন্যবাদ। আপনি আমাদের বাড়ির বউকে ফেরত এনে দিয়েছেন। অশেষ ধন্যবাদ আপনাকে। দাঁড়াও বৌমা, আগে আমাদের জানতে হবে এতগুলো বছর বাদে ও হঠাৎ এলো কি করে? আমি জানি দাদু, তোমাদের মানতে অসুবিধা হচ্ছে। আমি তোমাদের সব বলবো। ওই অ্যাক্সিডেন্টটাই আমার জীবনটাকে তছনছ করে দিয়েছিল। আমার তো কিছু মনেই ছিল না। ইন্দ্রজিৎ লাহিড়ীর হারিয়ে যাওয়া স্ত্রী কি এই মহিলা? এটা কি সত্যি? অথচ আমি ভাবছিলাম এই মহিলা ভুয়ো ক্লেম করছে। কিন্তু ইনি যদি সত্যি তাই হন, তাহলে মা, তুই সত্যি আমাদের অন্তরা তো? না না, তুমি বলো, একটা মৃত মানুষ কিভাবে ফিরে আসতে পারে? আমি জানি না রেশমি, আমি কিছু বুঝতে পারছি না। ওর হাব ভাব, চেহারা সবই তো অন্তরার মতোই। হ্যাঁ রে, ও তো অন্তরাই মনে হচ্ছে। কিন্তু এত বছর বাদে অন্তরা ফিরে এলো। কিন্তু আমি তো খুশি হতে পারছি না রে। অন্তরা তো আমার নাতনেরই মতো, কিন্তু আমার কেমন ভয় ভয় করছে। আমি কেন খুশি হতে পারছি না বলতো? আমি কি স্বার্থপর হয়ে গেছি? প্লিজ মা, এরকম বলো না। দেখো, আমি বুঝতে পারছি তুমি কেন ভয় পাচ্ছ। আমিও কিন্তু ঠিক একই কারণে ভয় পাচ্ছি। ইনফ্যাক্ট আমারও একটা কনফিউশন ছিল এই বিষয়ে। তবে এখানে আসার পর সেই কনফিউশন আমার কেটে গেছে। ওয়েল মিস্টার লাহিড়ী, আজ তাহলে আসছি। ফার্দার কোনো দরকার হলে অবশ্যই আমাকে জানাবেন। ওকে?
কোনো প্রয়োজন হলে আমাকে অবশ্যই জানাবেন ম্যাডাম। একটা কথা ভুলে যাবেন না, আমি কিন্তু আপনার দাদার মতো। সো প্লিজ কোনো সংকোচ করবেন না। চলি তাহলে। দেখো অন্তরা, তুমি যে ফিরে এসেছো এতে আমরা খুবই খুশি হয়েছি, কিন্তু এর মাঝে অনেকগুলো বছর কেটে গেছে অন্তরা। তোমার জীবনে যেমন অনেক কিছু ঘটেছে, আমাদের জীবনটা অনেকটাই পাল্টে গেছে। খোকা ঠিক কথাই বলেছ অন্তরা। পুলিশ আমাদের যে দেখিয়েছিল তাতে আমরা ভেবেই নিয়েছিলাম যে তুমি আর আমাদের মধ্যে নেই। আর তাই তোমরা ইন্দ্রর বিয়ে দিয়ে দিলে। বাহ দাদু, কিচ্ছু বলার নেই আমার। আর তুমি, আমি বেঁচে থাকা সত্ত্বেও তুমি আরেকটা বিয়ে করলে কি করে? হ্যাঁ বলো। তাহলে আমি শান্ত হব কি করে, মাথা ঠান্ডা রাখবো কি করে, আমাকে একটু বলবে প্লিজ? পুলিশ এসে কানাকার ডেড বডি দিয়ে চলে গেল আর তোমরাও মেনে নিলে সেটা আমি? কেন একবার সত্যিটা জানার চেষ্টা করলে না? নাকি হাঁপ ছেড়ে বাঁচলে এটা ভেবে যে আপদ বিদায় হলো? কি যাতা কথা বলছো তুমি? অন্তরা, তুমি ওর সন্তানের মা, তোমার সম্বন্ধে ও কি করে এই কথা ভাবতে পারে? হ্যাঁ পারে, আলবাত পারে। ও আমার সাথে কিভাবে ঝগড়া করতো তোমরা জানতে না? তোমরা তো দেখতে, চোখের সামনে ও দিনের পর দিন আমার সাথে ঝগড়া করতো আর তোমরা ওকেই সাপোর্ট করতে। আমি জানি তোমরা সবাই মিলে এটাই চাইতে যে তোমাদের ছেলে আমার হাত থেকে মুক্তি পায়। ইন্দ্র, চাইতে না? তুমি সেটা চাইতে না? বলো কি ভেবেছো? হ্যাঁ আমি বাচ্চা না? আমাকে তোমরা সবাই মিলে যা বোঝাবে আমি বুঝে যাব। এতদিন পরে সবকিছু মনে পড়েছে বলে আমি আজ বাড়িতে ফিরে এসেছি, কিন্তু এখানে এসে জানতে পারলাম যে আমার মেয়েটা আর নেই। তাই বলে তোমরা সবাই ধরে নিলে যে আমিও মরে গেছি। আর তারপর ইন্দ্র মনের আনন্দে গিয়ে আরেকটা বিয়ে করে নিল। একটা চলে ডোবা বডি দেখে তোমরা আমি বলে শনাক্ত করে দিলে, একবার খুঁজেও দেখলে না আমায়। এটাই চেয়েছিলে না তুমি? আমি মরে যাই এটাই চেয়েছিলে না তুমি? খুব খুশি হয়েছিল এটা জেনে যে আমি মরে গেছি। বলে বাবা, মানুষটা তো খুব ভয়ঙ্কর, এইরকম মেজাজ মানুষটার। এই জন্য ইন্দ্রবাবু আমায় বলেছিলেন ওনার অতীত ভালো ছিল না। ইন্দ্রবাবু যে কষ্ট পাচ্ছেন বলে বাবা, কিন্তু এর থেকে আমি ওনাকে বাঁচাবো কি করে? বলো, চুপ করে থাকবে না। এটাই তো চেয়েছিলে তো তুমি যে আমি মরে যাই। হ্যাঁ কি করছো? শান্ত হবো না আমি। তোমরা সবাই এই কনস্পিরেসির পার্ট। তোমরা সবাই ইন্দ্রের বিয়েটাকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছো। তোমরা কেউ চাওইনি, কোনোদিন চাওইনি যে আমি আর ইন্দ্র সংসার করি। তাই না বাবা? একদম ঠিক। মিতুল এবারই ছেড়ে কোথাও যাবে না, আর এটাই আমার শেষ কথা। এই মেয়েটা এই বাড়িতে থাকবে?
বাবা আপনি কি বলছেন বলুন তো? সুশোভন তোমাদের কি বোধ বুদ্ধি সব লোপ পেয়েছে? মিতুল মিতুল করতে করতে আপনার দেবযানী একদম বাজে কথা বলবে না। মিতুল সম্পর্কে আমি তোমার মুখে কোনো কথা শুনতে চাই না। মিতুলের এ বাড়ি থেকে চলে যাবার কথা উঠছে কেন? ইন্দ্রর প্রথম স্ত্রী ফিরে এসেছে বলে, তাই তো? কিন্তু মিতুলের তো ইন্দ্র স্ত্রী ছাড়াও আর একটা পরিচয় আছে দেবযানী। মিতুল আমার মেয়ে। সেই পরিচয় ও এই বাড়িতে থাকবে, আর এই নিয়ে কোনো কথা হবে না। ঠিক, খোকা ঠিক কথাই বলেছে। মিতুল আমার নাতনি। যেমন ইন্দ্র, যেমন শুভ, যেমন কলি, ঠিক তেমনি মিতুল আমার নাতনি। এই পরিচয়ে ওই বাড়িতে থাকবে। এইভাবে গোটা পরিবার আমার পাশে দাঁড়ালো। অন্তরা, আমার বাড়ির লোক, দাদু, ঠাম্মি, পিসিমুনি কি বললো নিশ্চয় তুমি কান খুলে শুনে নিয়েছো। মিতুল এই বাড়িতেই থাকবে। ফার্দার মিতুলকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার কথা যদি তুমি ভাবো, তাহলে কিন্তু খুব খারাপ হবে। তুমি যখন এতদিন পর এই বাড়িতে এসছো, ভালো, তুমি থাকো, কিন্তু এটাও জেনে রাখো মিতুলও কিন্তু এই বাড়িতেই থাকবে। ওই মেয়েটাকে তোমাকে ভুলতেই হবে ইন্দ্র। পারবো না, আমি কিছুতেই মিতুলকে ভুলতে পারবো না। কিন্তু আমি তোমাকে খুব ভালো করে চিনি অন্তরা, তুমি কিছুতেই মিতুলকে আর আমাকে একসঙ্গে থাকতে দেবে না। আর থাকলে আমার সাথে সাথে মিতুলের জীবনটা নরক করে দেবে। How dare you! তুমি আমার ছবিতে মালা পরিয়ে রেখেছো, আর এখানে এই ঘরে আমার ছবির সামনে ফুল সজ্জা করতে। কি বলে ডাকে জানো ওই মেয়েটা তোমাকে? ইন্দ্র বাবু বলে দিয়ে ওই মেয়েটাকে এবার থেকে একটা নতুন বাবু খুঁজে নিতে। মুখ সামলে কথা বলো অন্তরা। মিতুলের নামে আর একটা বাজে কথা বললে আমি কিন্তু বরদাস্ত করব না। আর মিতুল এই বাড়িতে থাকবে কি থাকবে না সেটা বলার তুমি কে? আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি মিতুলের নাম মুখেও আনবে না, কারণ তুমি মিতুলের নখের যোগ্য নাও। তাই নাকি? এসব বলে না তুমি এখান থেকে আমাকে তাড়াতে পারবে না। তোমার ফুর্তি শেষ। আমি ওই মেয়েটাকে এই বাড়ি থেকে বের করেই ছাড়বো, এই আমি তোমায় বলে রাখলাম। আচ্ছা,
আমি যদি চলে যাই আমার কেমন স্মৃতি আপনার মনে থাকবে? আপনি আমার স্মৃতি নন মিতু, আপনি আমার বর্তমান, আর আপনি আমার ভবিষ্যৎ হয়ে থাকবেন। আপনি আমাকে কথা দিন, আপনি আমাকে কোনোদিন ছেড়ে যাবেন না। পৃথিবীতে 3 ভাগ জল 1 ভাগ স্থল। আমার তো পুরো পৃথিবীটাই আপনি। মিতুল, আমি আপনাকে ভালোবাসি। ইন্দ্র, কি ভেবেছো তুমি? আমি ঘুমিয়ে পড়েছি? কোথাও যাবে না, তুমি এই ঘরেই থাকবে। অন্তরা, তুমি আমাকে এইভাবে জোর করতে পারো না। হ্যাঁ পারি, আমি তোমাকে জোর করতে পারি, তার কারণ আমি তোমার স্ত্রী। তুমি এইভাবে আমাকে অপমান করতে পারো না। ওই মেয়েটার কাছে যাবে বলে একেবারে ছটফট করছো না তুমি? ভদ্রভাবে কথা বলো। দেখো, একটা কথা মাথা ঠান্ডা করে বোঝার চেষ্টা করো। সবকিছু আগের মতো নেই। আমাদের মধ্যখান থেকে 7-7টা বছর চলে গেছে, তাই আমাদের জীবনটা বদলেছে। তাই রিয়েলিটিটাকে ফেস করো, বুঝতে পেরেছো? মানে কি বলতে চাইছো তুমি? আমি বেঁচে থাকতে তোমার ওই আরেক বউকে আমি মেনে নেব, আর আমি তুমি আর ও একসঙ্গে এক বাড়িতে থাকবো, এই রিয়ালিটিটাকে ফেস করার কথা বলছো? তো এটা তো খুব নর্মাল ব্যাপার, তাই না? দেখো, নিজে কথা না বাড়িয়ে মন দিয়ে আমার কথাটা শোনো। আমি তোমাকে একটা কথাই বলতে চাইছি, আমার একটু সময় চাই। তুমি হঠাৎ ফিরে আসা মাত্রই সবকিছু আগের মতো হয়ে যাবে তুমি এটা এক্সপেক্ট করো না, সেটা সম্ভব নয়, বুঝতে পেরেছো? তাই বারবার বলছি, আমার সময় চাই। ইন্দ্র, ইন্দ্র, আমি চলে আসার পরেও তুমি ওর কাছে যাবে, তাই তো? কিন্তু আমি তো এত সহজে মেনে নেব না, তোমাকে যে আমার কাছে ফিরতেই হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।